একটা পরিত্যক্ত প্রাসাদ, ১২ বছরের পুরনো এক প্রতিশোধের আগুন, আর এক অতৃপ্ত আত্মা। চলুন আজ এমন এক রহস্যের গভীরে যাওয়া যাক, যা কিনা কবরের ভেতরেও চাপা থাকেনি। গল্পের শুরুতেই দেখুন এই অশুভ লাইনটা। ওয়াড়ির দেওয়ালে লুকানো ছিল এক অসমাপ্ত রহস্য। মানে ব্যাপারটা এমন যেন দেওয়ালের ওপার থেকে কেউ ফিসফিস করে আমাদের সাবধান করে দিচ্ছে, বলছে যে একটা প্রতিশোধের গল্প কিন্তু এখনও শেষ হয়নি। তো আমাদের গল্পের প্রথম অধ্যায়, অভিশপ্ত প্রাসাদের রহস্য। আচ্ছা, এই রহস্যের প্রথম শিকার কে ছিল? চলুন সেটাই আগে দেখে নেই। গভীর রাত, এক মাতাল লোক ঘরের বাইরে ঘুমিয়ে আছে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, আর যা দেখল, মানে রক্ত ঠান্ডা হয়ে যাওয়ার মতো দৃশ্য। ঠিক তার মুখের ওপর ভেসে আছে এক প্রেতাত্মা। তার চোখে কি বলবো, তীব্র ঘৃণা, আর ঠোঁটের কোণে একটা ভয়ঙ্কর হাসি। আর ঠিক পরের মুহূর্তে লোকটার চোখ দুটো হয়ে গেল একদম কালো। সে শুধু কাঁদছিল, তবে চোখের জল নয়, রক্ত। ভাবুন একবার, এই ভয়ঙ্কর, মানে যার কোনো ব্যাখ্যাই হয় না, এই মৃত্যুটাই ছিল ওই ওয়াড়ির অভিশাপের প্রথম জলজ্জান্ত প্রমাণ। আর সত্যি বলতে এটাই ছিল সেই শুরু, যার পর থেকে একের পর এক অদ্ভুত ঘটনায় গ্রামের মানুষের মনে ভয় জাঁকিয়ে বসতে শুরু করে। আচ্ছা, এবার আসা যাক আমাদের গল্পের নায়ক সাগরের কথায়। শহরের এক সাধারণ ছেলে, যে জানেও না যে সে একটা অভিশপ্ত ইতিহাসের পাতায় পা রাখতে চলেছে। সাগর পেশায় একজন রিয়েল এস্টেট ব্রোকার। সে শহরে থাকে। তার ওপর দায়িত্ব পড়েছে ওই ভুতুরে ওয়াড়িটা বিক্রি করার। ক্লায়েন্ট মানে কুনওয়ার আর মহারানী রামাবতী তাকে সময় দিয়েছে মাত্র ১ মাস। আর সাগর, সে এসবে বিশ্বাসই করে না। মানে এই ভূত প্রেত কুসংস্কার এসবে তার কাছে লক্ষ্যটা খুব পরিষ্কার, ওয়াড়ির এই পুরনো প্রাসাদটা বেচে দেওয়া। কিন্তু সে তখনও জানত না যে সে আসলে একটা বাড়ি বিক্রি করতে আসেনি, বরং একটা ভয়ঙ্কর রহস্যের মুখোমুখি হতে চলেছে। তো গ্রামের একটা চায়ের দোকানে বসেই সাগর প্রথমবার ওই নামটা শোনে, ছমছমি। কে এই ছমছমি? সে ছিল একজন রূপান্তরকামী নর্তকী, যে ঠিক ১২ বছর আগে বসন্ত পঞ্চমীর দিন রহস্যজনকভাবে মারা যায়। আর এই গল্পটা তাকে শোনায় সঞ্জু, দোকানের মালিক, যে কিনা শোকে পাথর হয়ে আছে। সেই প্রথম সাগরকে সাবধান করে দেয়। স্থানীয়দের মধ্যে যে গল্পটা চালু আছে সেটা বেশ ভয়ঙ্কর। ওরা বিশ্বাস করে ছমছমির আত্মা নাকি এখনও ওয়াড়িতে ঘুরে বেড়ায়। শুধু তাই না, যে রাতে ছমছমি মারা যায় সেই রাতেই নাকি রাজাও আত্মহত্যা করেন। আর প্রতি বছর বসন্ত পঞ্চমীর সময়টায় ছমছমির আত্মা ফিরে আসে। তার শিকার হয় সেই সব পুরুষ যারা রাতের বেলা ওয়াড়ির আশেপাশে কোনোভাবে অসম্মান করে। আর সঞ্জুর বাবাও প্যারালেল, তিনিই ছিলেন ছমছমির শেষ শিকার। তো বুঝতেই পারছেন, গ্রামের লোকেদের বিশ্বাসটা খুব স্পষ্ট, এই প্রাসাদটা অভিশপ্ত, আর এর সব মৃত্যুর জন্য দায়ী ছমছমির অতৃপ্ত আত্মা। তো সাগর যখন ওয়াড়িটা ঘুরে দেখছে, ঠিক তখনই হঠাৎ করে তার সামনে এসে হাজির হয় দিব্যা, তার বান্ধবী। সাগর তো রীতিমতো চমকে যায়। আর এই হট্টগোলের মধ্যেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে, সাগরের ফোনটা গায়েব হয়ে যায়। আচ্ছা, এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা ছিল, নাকি এর পেছনে অন্য কিছু ছিল? এবার চলুন একটু নজর ফেরানো যাক ওয়াড়ির মালিকদের দিকে, কারণ তাদের ১২ বছরের পুরনো পাপের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এই পুরো রহস্যের চাবিকাঠি। একদিকে সাগর যখন ডিলটা ফাইনাল করতে ব্যস্ত, তখন অন্যদিকে মালিক কুনওয়ার আর তার মা রামাবতীর মাথায় একটাই চিন্তা ঘুরছে, যে করেই হোক অভিশাপের বর্ষপূর্তি হওয়ার আগেই প্রাসাদটা বেছে দিতে হবে। বাইরে থেকে দেখলে মনে হবে ওরা একটা শুদ্ধি যজ্ঞের আয়োজন করছে প্রাসাদটাকে পবিত্র করার জন্য, কিন্তু আসল উদ্দেশ্য ১২ বছর আগের একটা ভয়ঙ্কর অপরাধকে চাপা দেওয়া। মানে ওদের এই তাড়াহুড়োর পেছনে লুকিয়েছিল একটা অন্ধকার সত্যি। তাহলে আসল সত্যিটা কি? চলুন ১২ বছর আগের সেই ভয়াল রাতে ফিরে যাওয়া যাক। ঘটনাটা শুরু হয় যখন রাজা বিজয় সিং তার প্রিয় শিল্পী ছমছমিকে বোনের সম্মান দিয়ে একটা সোনার হার উপহার দেন। আর ঠিক তখনই কুনওয়ার আর রামাবতীর মনে হিংসার আগুন জ্বলে ওঠে। তাদের ভয় হয় সব সম্পত্তি হয়তো ছমছমির হাতে চলে যাবে। আর সেই লোভ থেকেই তারা ছমছমিকে ফাঁদে ফেলে, জোর করে বিষ খাইয়ে তাকে খুন করে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। রাজা যখন সবটা জেনে ফেলেন, তখন কুনওয়ার তাকেও শ্বাসরোধ করে হত্যা করে। তাহলে বুঝলেন তো, ছমছমি আসলে কোনো প্রেতাত্মা ছিল না, সে ছিল লোভ আর ষড়যন্ত্রের শিকার। তো খুনিরা আবার ফিরে এসেছে সেই পাপের জায়গায়, একটা শুদ্ধিকরণের অনুষ্ঠানের নাটক করতে। কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে এই রাতটা শুদ্ধিকরণের জন্য নয়, বরং এক রক্তক্ষয়ী প্রতিশোধের জন্য অপেক্ষা করছে। অনুষ্ঠান চলছে, পুরোহিত মন্ত্র পড়ছেন, আর ঠিক তখনই ওয়াড়ির বাতাসটা যেন ভারী হয়ে উঠল। দিব্যার আচরণ হঠাৎ করেই বদলে গেল। তার মুখটা কেমন বিকৃত হয়ে গেল, চোখ দুটো উল্টে গেল। না, এটা কোনো শুদ্ধিকরণ হচ্ছিল না,
বরং এক অতৃপ্ত আত্মা ভর করছিল দিব্যার শরীরে। সেই মুহূর্তে সে আর দিব্যা ছিল না। আর তারপর দিব্যার মুখ দিয়ে বেরিয়ে এলো ছমছমির কণ্ঠ। সে বলল, আমি এই দিনের জন্য 12 বছর অপেক্ষা করেছি। সে ভাস করল সেই রহস্য যা এতদিন চাপা ছিল। তার প্রতিশোধের জন্য কোনো অলৌকিক শক্তির প্রয়োজন ছিল না। তার দরকার ছিল শুধু সত্যিকারের ভালোবাসা, যা সে সাগরের মধ্যে খুঁজে পেয়েছিল। এরপর যা শুরু হল তা হল ছমছমির ভয়ঙ্কর প্রতিশোধ। প্রথমে সে সেই পুরোহিতকে খুন করল, যে কিনা তার আত্মাকে দমন করার চেষ্টা করছিল। তারপর সে হাওয়ায় ভেসে কুনওয়ার আর রামাবতীকে দেয়ালে চেপে ধরল, আর ঠিক সেইভাবেই তাদের শ্বাসরোধ করল, যেভাবে তাকে আর রাজাকে হত্যা করা হয়েছিল। তাদের চোখ দিয়েও রক্ত ঝরতে লাগল। অবশেষে তাদের নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। 12 বছরের পুরনো অপরাধের হিসেব সেদিন চুকে গেল। প্রতিশোধ শেষ। ছমছমির আত্মা অবশেষে মুক্তি পেল, আর দিব্যের শরীরটা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। অভিশাপটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। দীর্ঘ 12 বছর পর ওয়ারির আকাশে বাতাসে নেমে এলো এক অদ্ভুত প্রশান্তি। কিন্তু ভাবছেন, গল্পটা এখানেই শেষ? একদমই না। আসল টুইস্ট, মানে শেষ ধাঁধাটা তো এখনও বাকি। তো প্রশ্নটা হলো, যদি ছমছমির আত্মার দিব্যার শরীর ব্যবহার করে থাকে, তাহলে ওই দিব্যাটা আসলে কে ছিল? 3 দিন কেটে গেছে। সাগর একেবারে ভেঙে পড়েছে, বাসস্টপে বসে আছে। সে প্রতিশোধ দেখেছে, কিন্তু মনে কোনো শান্তি নেই। ঠিক তখনই একজন মহিলা তার দিকে এগিয়ে আসে, আর তার হাতে ধরা সাগরের সে হারিয়ে যাওয়া ফোনটা। সাগর ফোনটা হাতে নিয়ে আনলক করতেই তার পায়ের তলার মাটি যেন সরে গেল। সে দেখল ফোনে আসল দিব্যার অসংখ্য মিসড কল আর মেসেজ। সে তখন বুঝতে পারল যে মেয়েটির সাথে সে এতদিন ছিল সে তো দিব্যাই নয়, সে ছিল ছমছমির আত্মার তৈরি করা একটা মায়া রূপ, শুধুমাত্র প্রতিশোধটা সম্পূর্ণ করার জন্য তৈরি একটা শরীর। আর এভাবেই গল্পটা শেষ হয়। সাগর আর আসল দিব্যার পুনর্মিলন হয়, আর ওই বাড়ি, যেটা এতদিন ছিল অশান্তি আর অভিশাপের কেন্দ্র, সেটাও অবশেষে তার 12 বছরের পুরনো অভিশাপ থেকে মুক্তি পেয়ে শান্তিতে দাঁড়িয়ে থাকে। এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ন্যায় বিচার পাওয়ার ইচ্ছেটা কি এতটাই তীব্র হতে পারে যে তা বাস্তবতার সব নিয়মকে ভেঙে চুরে দিতে পারে? ছমছমির গল্প হয়তো এটাই শেখায় যে কিছু অন্যায়ের হিসেব মৃত্যুর পরেও বাকি থেকে যায়, আর সত্যকে প্রতিষ্ঠা করার জন্য একটা অতৃপ্ত আত্মা যে কোনো সীমা পার করে যেতে পারে।